আসসালামু আলাইকুম। আমি জেসমিন আক্তার, সহকারী শিক্ষক, বাংলা, ছাতিয়ানতলা চূড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়, যশোর। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। তোমরা বাড়িতে নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আরেকটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে তোমাদের কয়েকটি ছবি দেখাবো। ছবিগুলো একটু খেয়াল করে দেখো তোমরা। প্রথম ছবিটিতে আছে দুইজন ছোট বাচ্চা ঘুড়ি উড়িয়ে তারা বাড়ি ফিরে আসছে। পরের ছবিটিতে দেখো ছোট একটি বাচ্চাকে তার মা স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে। এরপরে ছবিটিতে দেখো দিন শেষে কৃষক ধান কেটে মাথায় নিয়ে বাড়ি ফিরে আসছে। তারপরের ছবিটিতে এক ঝাঁক সাদা বক দিন শেষে মেঘের কোল ঘেঁষে তাদের নিড়ে ফিরে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিগুলোতে তোমরা খেয়াল করে থাকবে যে প্রত্যেকটি ছবিতে একটি বাড়ি ফিরে আসার বা নিড়ে ফিরে আসার বিষয় আমরা লক্ষ্য করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ে এমন একটি কবিতা আছে যেখানে কবি মৃত্যুর পরে আবার ফিরে আসতে চেয়েছেন। তোমরা কি বলতে পারবে সেই কবিতাটির নাম কি? আমি জানি তোমরা পারবে। সেই কবিতাটির নাম হচ্ছে কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের পাঠ্য বইয়ের কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতাটি পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে লেখক পরিচিতি নিয়ে একটু আলোচনা করব। কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি অনেক কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। তার লেখার প্রধান উপজীব্য বিষয় ছিল প্রকৃতির রূপ ও রস। এবার আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটু আলোচনা করব। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন। কবি জীবনানন্দ দাশ 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন। তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে কলকাতা সিটি কলেজ, দিল্লি রামদাস কলেজ
ও বরিশাল বিএম কলেজ সহ বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। এছাড়াও তিনি সাংবাদিকতার পেশার সাথে জড়িত ছিলেন। কবি জীবনানন্দ দাশ 1954 সালের 22 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আবার আসিব ফিরে কবিতাটি একটু তোমাদের আবৃত্তি করে শোনাবো। তোমরা মনোযোগী হও। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর, রহিবে লাল পাই, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। ডিঙাবাই মারাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কবিতাটি আবৃত্তি করলাম। এবার আমি কবিতায় কিছু নতুন ও কঠিন শব্দ যেগুলো পেয়েছি সেই শব্দগুলোর অর্থ এবার একটু বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো। ধবল বক, ধবল বক শব্দটির অর্থ হচ্ছে সাদা বক। ধবল বক শব্দটির অর্থ হচ্ছে সাদা বক। নিড়ে, নিড়ে শব্দটির অর্থ হচ্ছে পাখির বাসায়। আরেকটি শব্দ ধানসিঁড়ি, যার অর্থ ঝালকাঠির একটি নদীর নাম, ঝালকাঠি জেলার একটি নদীর নাম। ডিঙা, ডিঙা শব্দটির অর্থ হচ্ছে ছোট নৌকা। ডিঙা শব্দটির অর্থ হচ্ছে ছোট নৌকা। আরো একটি নতুন শব্দ আছে ঘুঙুর। ঘুঙুর শব্দটির অর্থ হচ্ছে পায়ের অলংকার। ঘুঙুর শব্দটির অর্থ হচ্ছে পায়ের অলংকার। এরপরে আছে সুদর্শন। সুদর্শন শব্দটির অর্থ হচ্ছে এক ধরনের গুবরে পোকা। সুদর্শন শব্দটির অর্থ হচ্ছে এক ধরনের গুবরে পোকা। একদম শেষে একটি শব্দ ছিল, সেই শব্দটি নবান্ন। নবান্ন শব্দটির অর্থ হচ্ছে নতুন ধান আসার পর যে উৎসব পালন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই শব্দগুলো এবং শব্দগুলোর অর্থগুলো তোমরা একটু খাতায় লিখে নিতে পারো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার আরেকটু আলোচনা করব এখানে দেখো কিছু ছোট প্রশ্ন আছে। কবি কত সালে জন্মগ্রহণ করেন? এটা লেখক পরিচিতিতে আমি তোমাদেরকে বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে যে কবি জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? আমি আরেকটু বলি, কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্নটি, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আবার আসিব ফিরে, কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটি, কবি কবিতার রূপরস সংগ্রহ করেছেন কোথা থেকে? কবি কবিতার রূপরস সংগ্রহ করেছেন প্রকৃতি থেকে। তারপরে প্রশ্নটি, কবিতায় কোন কোন নদীর নাম উল্লেখ আছে? কবিতায় 2টি নদীর নামের কথা কবি বলেছেন। সেই 2টি নদীর নাম, একটি হচ্ছে ধানসিঁড়ি, যে নদীটি ঝালকাঠি জেলায় অবস্থিত। আরেকটি নদী হচ্ছে রূপসা, যে নদীটি খুলনা জেলায় আছে। আর শেষ প্রশ্নটি, জলাঙ্গি শব্দের অর্থ কি? কবি এখানে জলাঙ্গি বলতে জল ধারণ করে আছে এমন, মানে নদীকে বুঝিয়েছেন। নদীর বুকে জল ধারণ করে নদী থাকে, তাই নদীকে এখানে জলাঙ্গি বলে কবি অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে কবিতার উপরে আরেকটু আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো। আবার আসিব ফিরে, কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি এই কবিতায় দেখিয়েছেন যে তিনি তার দেশকে খুবই ভালোবাসেন। যখন কবির মৃত্যু হবে, তখন তিনি মৃত্যুর পরেও আবার দেশের মাঠঘাট, ফসল, দেশের মানুষকে ভালোবেসে তিনি আবার এদেশে ফিরে আসতে চেয়েছেন। কখনো বা তিনি শঙ্খ, চিল বা শালিকের বেশে ফিরে আসতে চেয়েছেন। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যেতে চেয়েছেন। কখনো বা তিনি হাঁস হয়ে কলমির গন্ধ ভরা বিলের পানিতে ভেসে বেড়াতে চেয়েছেন। এমনকি দিন শেষে সাদা বকের দল যখন মেঘের কোল ঘেঁষে তাদের নীড়ে ফিরে আসে, সেখানেও কবিকে খুঁজে পাওয়া যাবে, এমন কথাও তিনি বলেছেন। এভাবে বাংলার রূপময় প্রকৃতির সাথে তিনি একাত্ম হয়ে মিশে যেতে চেয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এ পর্যন্ত তোমাদেরকে লেখক পরিচিতি, তারপরে নতুন ও কঠিন শব্দের অর্থগুলো ও পাঠ পরিচিতি সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই এ পর্যন্ত ভালোভাবে বুঝেছ। আমি এবার তোমাদেরকে একটু বাড়ির কাজ দিব। তোমরা
খাতায় বাড়ির কাজটা একটু লিখে নেবে। বাড়ির কাজটা একটু লিখে নাও তোমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বাড়ির কাজটা একটু বলে দিই। আবার আসিব ফিরে কবিতাটি বাংলা প্রকৃতির পুরো সৌন্দর্যকে বহন করে কি? উক্তিটির সপক্ষে যুক্তি দাও। তোমরা আরেকটু খেয়াল করো, আমি আরেকবার বলি। আবার আসিব ফিরে কবিতাটি বাংলা প্রকৃতির পুরো সৌন্দর্যকে বহন করে কি? উক্তিটির সপক্ষে যুক্তি দাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করতে চাই। তোমরা বাড়িতে সবাই ভালো থাকবে, নিয়মিত পড়াশুনো করবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।